ধরুন একটা সুপার পাওয়ার এক বিধ্বংসী আক্রমণের পরিকল্পনা করেছে, কিন্তু একদম শেষ মুহূর্তে তাদের সবচেয়ে কাছের মিত্ররাই বলল, না, এখান থেকে হবে না। আজ আমরা আমেরিকার এমনই এক জটিল আর অবিশ্বাস্য রকমের ঝুঁকিপূর্ণ প্ল্যান বির গভীরে যাব, যেখানে একটা ছোট্ট টুইস্ট পুরো খেলার নিয়মই কিন্তু পাল্টে দেয়। ভেবে দেখুন একবার, যুদ্ধবিমান রেডি, কিন্তু কাতার বা সৌদি আরবে যে সবচেয়ে কাছের এয়ারবেসগুলো আছে সেগুলো হঠাৎ করেই বন্ধ। মানে পলিটিক্যাল কারণে মিত্র দেশগুলো মুখের ওপর না করে দিল। এটা কিন্তু ছোটখাটো কোনো সমস্যা না, এটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। স্ট্র্যাটেজিস্টদের পুরো প্ল্যানটাই তখন ফেলে দিতে হয়। তো এরপর তারা করবেটা কি? আর ঠিক তখনই মিলিটারিকে তাদের সেই গোপন ব্যাকআপ প্ল্যানটা চালু করতে হয়, একটা বিকল্প ব্যবস্থা যা শুধু এমন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্যেই বানানো হয়েছিল। তাহলে এই যে মিত্ররা না করে দিল, এটার আসল ধাক্কাটা কোথায় লাগে? এক কথায় বললে, দূরত্ব। দেখুন, আকাশে যুদ্ধের সবচেয়ে বড় শত্রু কিন্তু কোনো বিমান নয়, সবচেয়ে বড় শত্রু হল দূরত্ব। ইরানের একেবারে দোরগোড়ায় থাকা ঘাঁটিগুলো ছাড়া আমেরিকাকে হঠাৎ করে এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, এমন একটা চ্যালেঞ্জ যা তাদের পুরো অ্যাটাক স্ট্র্যাটেজিটাই নতুন করে ভাবতে বাধ্য করে। এই ক্ষতির পরিমাণটা বুঝতে হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বিশাল নেটওয়ার্কটা আছে সেদিকে একবার তাকাতে হবে। এখানে প্রায় ৩০ থেকে ৪০টার মতো সামরিক স্থাপনা আছে, যেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা। যেমন ধরুন কাতারের আল উদেইদ এয়ারবেস বা বাহরাইনের নেভাল কমান্ড সেন্টার। এগুলো তো আক্ষরিক অর্থে তাদের অপারেশনের হাট। এই সব কিছুতে অ্যাক্সেস হারানো মানে তো প্রায় পঙ্গু হয়ে যাওয়া। আর ঠিক এই কারণেই প্ল্যান বি এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্ল্যান বিটা আসলে কি? এটা হলো একটা লং রেঞ্জ সলিউশন, মানে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা একদম বাদ দিয়ে হাজার হাজার মাইল দূর থেকে ইউরোপের মাটি ব্যবহার করে এক জটিল অভিযান চালানোর প্ল্যান। এই বিশাল অভিযানের একদম মূল ভিত্তি হল একটা এয়ার ব্রিজ তৈরি করা। আমেরিকা আর ইউকে থেকে কয়েক ডজন KC-135 ট্যাঙ্কার বিমান, মানে সোজা কথায় উড়ন্ত গ্যাস স্টেশন, সোজা চলে আসে গ্রিস আর বুলগেরিয়ার ঘাঁটিতে। আর এই ট্যাঙ্কারগুলোই আকাশে হাজার হাজার মাইল লম্বা একটা অদৃশ্য ফুয়েল সাপ্লাই চেইন তৈরি করে, যেটা পুরো মিশনের লাইফলাইন হিসেবে কাজ করে। ব্যাপারটা একবার কল্পনা করার চেষ্টা করুন। ফাইটার জেটগুলো ইউরোপ থেকে উঠছে, শত শত মাইল পাড়ি দিয়ে মাঝ আকাশে তাদের সেই উড়ন্ত গ্যাস স্টেশনের সাথে দেখা করছে। ফুয়েল নিয়ে শত্রুর আকাশ সীমায় ঢুকছে, টার্গেটে হিট করছে, আর তারপর লম্বা পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার জন্য আবারও মাঝ আকাশে রিফিউলিং। এই এয়ারব্রিজটা কিন্তু শুধু একটা সাপোর্ট সিস্টেম না, এটা হলো পুরো অভিযানের শিরা উপশিরা। একদিকে যখন এয়ারফোর্স আকাশে ব্রিজ বানাচ্ছে, তখন অন্যদিকে নেভি সমুদ্র থেকে আর একটা ফ্রন্ট খুলে দিচ্ছে। কোনো স্থলঘাটি তো নেই, তাই তাদের ভাসমান শহর, মানে বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোই হয়ে উঠছে এক একটা চলমান এয়ারবেস। আর দুই দিক থেকে তৈরি হচ্ছে এক মারাত্মক সাঁড়াশি আক্রমণ। আর এই আধুনিক রণতরীগুলোতে একটা টেকনোলজি কিন্তু পুরো খেলাটাই বদলে দিয়েছে। আগে ছিল স্টিম ক্যাটাপল্ট, যেটা বেশ ঝাঁকুনি দিয়ে প্লেন লঞ্চ করত, কিন্তু এখন ব্যবহার হয় EMALS, একটা ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম। মানে ভাবা যায়, এটা একটা মসৃণ কিন্তু প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দিয়ে প্লেনটাকে ছুড়ে দেয়। এতে হয় কি, প্লেনের উপর চাপ অনেক কমে যায়, আর জেটগুলো আরও দ্রুত, আরও ঘন ঘন উঠতে পারে। দেখতে হয়তো ছোট একটা টেকনিক্যাল চেঞ্জ, কিন্তু এর স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট কিন্তু বিশাল। কিন্তু শুধু তো আক্রমণ করলেই হবে না, নিজেদের সুরক্ষার জন্য একটা নতুন মিসাইল ডিফেন্স শিল্ডও বসাতে হবে। আর এর জন্য যে সরঞ্জাম দরকার সেগুলো আকাশপথে বয়ে আনতে শুনলে অবাক হবেন, ৩০০রও বেশি ভারী পরিবহন বিমানের ফ্লাইট লাগবে। এটা নিজেই তো একটা বিশাল অপারেশন। এখানেও স্ট্র্যাটেজিটা বেশ ইন্টারেস্টিং। ইরানের কাছে তো হাজার হাজার সস্তা ড্রোন আছে, সেগুলোর ঝাঁক সামলানোর জন্য জার্মানি বা জাপানের মতো দেশের পুরনো প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করা হয়। আর আমেরিকার নতুন আর অনেক বেশি দামি PAC-3 ইন্টারসেপ্টরগুলো, ওগুলো বাঁচিয়ে রাখা হয় ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইলের মতো বড়সড় থ্রেটের জন্য। মানে কম খরচে ম্যাক্সিমাম সুরক্ষা, একেবারে পারফেক্ট একটা প্ল্যান। কোনো পাইলট আকাশে ওড়ার ঝুঁকি নেওয়ার অনেক আগেই কিন্তু আসল আক্রমণটা শুরু হয়ে যায়, একদম নিঃশব্দে। পারস্য উপসাগরের ঢেউয়ের নিচে থেকে ডেস্ট্রয়ারগুলো প্রথম চালটা দেয়।
টমাহক ক্রুজ মিসাইল। এদের লক্ষ্য কিন্তু মূল টার্গেট ধ্বংস করা নয়, বরং দরজা ভেঙে ভেতরে ঢোকা। মানে ইরানের চোখ আর কান, তাদের রাডার আর কমান্ড সেন্টারগুলো অকেজো করে দেওয়া, যাতে ফাইটার জেটগুলোর জন্য একটা সেফ করিডর তৈরি হয়। কিন্তু খেলাটা তো আর একতরফা নয়। আমেরিকার এই হাইটেক প্রযুক্তির জবাবে ইরানও কিন্তু নিজেদের একটা এসিমেট্রিক কৌশলের প্লেবুক তৈরি করে রেখেছে। চলুন এবার তাদের পাল্টা চালগুলো কি হতে পারে সেটা একবার দেখা যাক। ইরানের ডিফেন্স স্ট্র্যাটেজির ৬টা মূল স্তম্ভ আছে। ঝাঁকে ঝাঁকে দ্রুতগতির বোট বা সোয়াম বোট, হরমুজ প্রণালীতে মাইন পাতা, উপকূলকে একটা কিল জোনে পরিণত করা, ছোট সাবমেরিন দিয়ে অতর্কিত হামলা, ড্রোন ওয়ারফেয়ার আর সবশেষে ব্যালিস্টিক মিসাইলের বারাজ। ইরানের সবচেয়ে পরিচিত কৌশল হল এই সোয়ার্ম অ্যাটাক। ব্যাপারটা এমন, একটা বা দুটো হুমকি নয়, হঠাৎ করে শখানেক ছোট কিন্তু প্রচণ্ড গতিময় বোট চারদিক থেকে রকেট ছুটতে শুরু করল। এখন আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজেরও কিন্তু একসাথে একটা নির্দিষ্ট সংখ্যক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা আছে। ইরানের লক্ষ্য হল ঠিক সেই ক্ষমতাটাকে ছাপিয়ে যাওয়া, ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি কনফিউজড করে দেওয়া, যতক্ষণ না এক দুটো রকেট ঠিক জায়গায় গিয়ে লাগে। এবার আসি সাবমেরিনের কথায়। পারস্য উপসাগরের জলটা কিন্তু বেশ অগভীর। আমেরিকার বিশাল নিউক্লিয়ার সাবমেরিনের জন্য জায়গাটা একদমই ভালো না। কিন্তু ইরানের ছোট ডিজেল ইলেকট্রিক মিজেট সাবমেরিন, যেমন গাদির ক্লাস, এগুলোর জন্য এই জলটাই আদর্শ। এই প্রায় চুপচাপ সাবমেরিনগুলো সমুদ্রের নিচে লুকিয়ে থেকে হঠাৎ করে টর্পেডো হামলা চালানোর জন্য তৈরি। এদের খুঁজে বের করাটা প্রায় অসম্ভব। তাছাড়া ইরানের পার্বত্য উপকূলটা মোবাইল মিসাইল লঞ্চার লুকানোর জন্য একেবারে পারফেক্ট জায়গা। ওরা শুট অ্যান্ড স্কুট ট্যাকটিক ব্যবহার করে। মানে ট্রাকে বসানো লঞ্চার থেকে মিসাইল ছুঁড়েই দ্রুত পাহাড়ে গায়েব হয়ে যায়। এর ফলে পুরো পারস্য উপসাগরটায় মার্কিন জাহাজের জন্য একটা চলমান কিল জোনে পরিণত হয়, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। কিন্তু যদি এমন হয় যে নেভির ক্যারিয়ারগুলো কাজ করতে পারছে না, তাহলে কি আমেরিকার হাতে আর কোনো অপশন থাকবে? উত্তরটা হলো হ্যাঁ। আর এখানেই আমেরিকার আসল তুরুপের তাসটা সামনে আসে, গ্লোবাল স্ট্রাইক কমান্ডের স্ট্র্যাটেজিক বোমারো বিমান। এদের কোনো আঞ্চলিক ঘাঁটি লাগে না, নেভির কোনো সাহায্যেরও দরকার নেই। এই অ্যাট্যাকটা মূলত ৩টা ওয়েভে সাজানো হয়। প্রথম ওয়েভে আসে প্রায় অদৃশ্য B-2 স্পিরিট স্টেলথ বোমারু। দ্বিতীয় ওয়েভে আসে সুপারসনিক গতির B-1B ল্যান্সার। আর তৃতীয় ফাইনাল ওয়েভে আসে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস, যেটা আসলে একটা উড়ন্ত মিসাইল ট্রাক। এই আক্রমণের প্রত্যেকটা ধাপ কিন্তু খুব ঠান্ডা মাথায় সাজানো। প্রথমে B-2 স্টেলথ বোমারু, মানে ডোর কিকার, শত্রুর সবচেয়ে আধুনিক রাডার সিস্টেমগুলো ধ্বংস করে দেয়। এরপর B-1B ল্যান্সার তার মারাত্মক স্পিড ব্যবহার করে নিচ দিয়ে উড়ে পুরনো দিনের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে শেষ করে। আর একদম শেষে B-52 নিরাপদ দূরত্বে থেকে একের পর এক ক্রুজ মিসাইল ছুড়ে দেশের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সেটা হলো সংখ্যা। আমেরিকার কাছে এই অবিশ্বাস্য B-2 স্টেলথ বোমারু আছে মাত্র ১৯টির মতো। প্রত্যেকটা বিমান অমূল্য, যদিও তাদের কাছে আরও বেশি B-1B আর B-52 আছে, কিন্তু B-2 হলো এমন একটা অ্যাসেট যার কোনো রিপ্লেসমেন্ট নেই। তাই এই বিমানগুলোকে নিয়ে প্রত্যেকটা মিশনই একটা বিরাট বড় ঝুঁকি। তাহলে এই সব স্ট্র্যাটেজি আর কাউন্টার স্ট্র্যাটেজি থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? এই যে কাল্পনিক পরিস্থিতিটা নিয়ে আমরা কথা বললাম, এটা কিন্তু শুধু আমেরিকা বনাম ইরান নয়, এটা আসলে ভবিষ্যতের যুদ্ধেরই একটা ঝলক, যেখানে পুরনো নিয়মগুলো আর কাজ করে না। আজকের যুদ্ধ শুধু সামনাসামনি লড়াই নয়, এটা এখন লজিস্টিক্স, অ্যাসিমেট্রিক ট্যাকটিক্স আর লং রেঞ্জ পাওয়ার প্রজেকশনের এক জটিল দাবার খেলা, যেখানে প্রত্যেকটা চাল আর পাল্টা চাল খুব হিসাব করে দিতে হয়। যা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা স্টেলথ বোমারু আমেরিকার মিসৌরি থেকে উড়ে পৃথিবীর অন্য প্রান্তে আঘাত এনে কারও নজরে না এসে বাড়ি ফিরে আসতে পারে, তখন যুদ্ধের ফ্রন্টলাইন বা সম্মুখ সমর, এ ধারণাটার কি আর কোনো মানে থাকে? নাকি এখন পুরো পৃথিবীটাই একটা সম্ভাব্য যুদ্ধক্ষেত্র?